নির্বাচন কবে হবে এই প্রশ্ন আপনাদের সবার মনে আছে। এদিকে কখনোই হবে না নির্বাচন, সর্বশেষ এটাই চূড়ান্ত সিদ্ধান্ত হয়। দেশে এই মুহূর্তে সবচেয়ে বেশি উচ্চারিত শব্দ কবে নাগাদ অনুষ্ঠিত হবে জাতীয় সংসদ নির্বাচন। শেখ হাসিনা ছাড়া দেশে কোনো নির্বাচন হবে না, তাকে ছাড়া কোনো নির্বাচন জনগণ মানবে না। জাতীয় পার্টিকে ছাড়া কোনো নির্বাচন হতে দেয়া হবে না। নির্বাচন হবে না জানে রাজপথে এইসব কি শুরু করে দিয়েছে সাধারণ জনগণ। আপনারা দেখলে কিন্তু স্বভাবতই প্রশ্ন উঠছে যে ঘোষণা আজকে সমন্বয়করা দিয়েছেন, এই ঘোষণা যদি বাস্তবায়ন করতে হয় মোটামুটি নির্বাচন চাঁদের দেশেই যাবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটি হচ্ছে যে বাংলাদেশের এখন ভূ রাজনৈতিক অবস্থানটি এমন, কখন দিবেন ডক্টর ইউনূস নির্বাচন, এই বিষয়টাকে কেন্দ্র করে সারা দেশ হতাশার মধ্যে ছিল বিএনপি, জামাত, সাধারণ জনগণ। কিন্তু এখন এইটা আমরা কি শুনতে পাচ্ছি, নির্বাচন কখনোই হবে না। দর্শক শ্রোতা, এই সিদ্ধান্তটি দেখে সবাই কিন্তু হতাশ হয়ে গিয়েছে। কেন দিবে না ডক্টর ইউনূস নির্বাচন, এই নিয়ে সার্জিস, হাসনাত তারা কিন্তু সর্বশেষ একটা সিদ্ধান্ত দেয়, যতদিন না ওই স্বৈরাচার হাসিনার বিচার না হচ্ছে ততদিন কিন্তু এই দেশে নির্বাচন হবে না। সবকিছু আপনাদেরকে দেখাবো, কবে হবে নির্বাচন, কখন হবে নির্বাচন। এবং আপনারা তো এইটা জানেন ডক্টর ইউনূস গতকাল জাতির উদ্দেশ্যে একটা ভাষণ দিয়েছেন, সেই ভাষণের মধ্যেও কিন্তু অনেক কথা রয়েছে। সবকিছু এই ভিডিওতে স্পষ্ট করব, আপনারা সম্পূর্ণ ভিডিও ধৈর্য সহকারে দেখবেন। ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ। আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, সম্পূর্ণ ভিডিও না দেখে কেউ বাজে মন্তব্য করবেন না। স্বভাবতই প্রশ্ন উঠছে যে ঘোষণা আজকে সমন্বয়করা দিয়েছেন, এই ঘোষণা যদি বাস্তবায়ন করতে হয় মোটামুটি নির্বাচন চাঁদের দেশেই যাবে, ফিরে আসতে সময় লাগবে, এটা এক ধরনের অসম্ভব। নির্বাচনের জন্য বিএনপির স্ট্যান্ড শক্তভাবে আমরা দেখছি। অপরদিকে সমন্বয়কদের সাথে বিএনপির কিন্তু একটা আভ্যন্তরীণ দ্বন্দ্ব একদম প্রকাশ্যে। সমন্বয়ক প্লাস জামাত একটা টিম, বিএনপি আলাদা আরেকটা টিম হিসাবে যখন কাজ করছে, সরকারকে হয়তো প্রেসার দিতে পারছে বিএনপি, কিন্তু সমন্বয়কদের কিভাবে দিবে? সোজা বলেই দিছে বাচ্চারা আপনাদের পদ ভাগাভাগির জন্য আর একটা ভোটের জন্য জীবন দেয় নাই। এখন আজকে একটু আগে যে চাঞ্চল্যকর অবস্থান সমন্বয়কদের, সেটা কিভাবে আসলে সলিউশন হবে? যদি তারা এই কথায় অনড় থাকে তাহলে নির্বাচন লম্বা সময় আটকে যাবে। তাদের বক্তব্য হচ্ছে আজকে আপনার এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ, তার বক্তব্য হচ্ছে যে 5ই আগস্ট পূর্ববর্তী সময়ে এই কি বলে যে অভ্যুত্থানকে কাজে লাগানোর জন্য বা এই ঘটনাকে বাস্তবায়িত করতে যাদের হত্যা করা হয়েছে, যাদের জীবন গিয়েছে, যারা আহত হয়েছে, প্রত্যেকটা ঘটনার বিচার হতে হবে। আর কোনো ঘটনার বিচার হওয়ার আগ পর্যন্ত একটা ঘটনারও নির্বাচন হতে পারে না। কি পরিমাণ ক্ল্যাশ ওয়ার্ড এখানে চলে আসছে। এখন ধরেন এই ঘটনাগুলোতে ছাত্রদের বক্তব্য প্রায় 1,500-2 হাজার মানুষ মারা গেছে, এর পাশাপাশি 1,00,000 আহত হয়েছে, গ্রেপ্তার হয়েছে। এখন যদি এগুলাকে সরকার বিচারিক প্রক্রিয়ায় নিয়ে বিচার করতে চায় নির্বাচনের আগে, তাহলে নির্বাচনটা আপনার কি মনে হয় যেটা কি 2, 4, 6 মাস সম্ভব? অর্ধেক আসামি তো দেশের বাইরে, যারা বড় বড় হুকুমদাতা। আবার যারা ধরেন কিলিং মিশনে নামছিল অথবা আহতর মিশনে নামছিল, এরা হচ্ছে গা ঢাকা দেওয়া আছে, পলাতক। আবার যে মামলাগুলো হয়েছে সেই মামলাগুলো নিয়ে সরকারের খোদ আইন উপদেষ্টা আসিফ নজরুল তিনিও বলছেন, সার্জিসরাও বলছেন যে আহত বা নিহতদের ঘটনায় মামলা বাণিজ্য চলছে। তাহলে একটা মামলার মধ্যে প্রকৃত আসামি কারা, এইটারে নিয়ে তো আরও একটু সময় বর্ধিত হয়ে গেল। একটা না, হাজার হাজার ঘটনায় ভুয়া মামলা তৈরি হয়ে গেছে। এখন এই ভুয়া মামলার মধ্যে 98% আওয়ামী লীগের নেতাকর্মীর নাম পড়ছে, আর এগুলোর পিছনে গুটি লাগছে বিএনপি, বেশিরভাগ জায়গায়, কিছু জায়গায় জামাতও লাগছে। তো এখান থেকে আপনি কাদের বিচার করবেন, কিভাবে বিচারটাকে এত অল্প সময়ের মধ্যে করবেন, বা 6 মাস, 1 বছর, 2 বছরে এগুলো সম্ভব হবে? আমরা যদি ধরেও নেই যে এই বিচারটার জন্য আলাদা একটা ট্রাইব্যুনাল গঠন করা হবে, স্বাভাবিক বিচারিক প্রক্রিয়ায় এই বিচার করতে গেলে এই মুহূর্তে সারা বাংলাদেশের আদালতে কয়েক লক্ষ মামলা পেন্ডিং আছে। তো এগুলোর তো ভাই শুনানি আসতে আসতে যাবে 10 বছর। মানে বুঝছেন, আজকে আপনার কি বলে যে পটুয়াখালীর 10 মিনায়, সেখানে আপনার ছাত্র আন্দোলনের শহীদ জিহাদের কবর জিয়ারত করতে গিয়ে তিনি বলছেন যে বর্তমানে দেশ গড়তে সময় লাগবে, আর আমরাও চাই নির্বাচনের জন্য একটি সুষ্ঠু সুন্দর পরিবেশ তৈরি করতে, এতে সময় লাগবে। আহতদের সুচিকিৎসা এবং নিহতদের জন্য জুলাই শহীদ ফাউন্ডেশনের মাধ্যমে সরকার কাজ করছে। এই অভ্যুত্থানের যেসব স্টেক হোল্ডাররা
24-এর স্পিরিটকে ভুইলা যেতে নেন। এটা বিএনপিকে মেনশন করা হচ্ছে। আওয়ামী নৃশংসতাকে হালকা করতে চান, তাদের উচিত প্রতি মাসে রুটিন করে শহীদদের কবর জিয়ারত করতে যাওয়া। যারা হত্যাকারীদের সাথে সমঝোতা করতে চান, স্বার্থান্ধ এবং দলান্ধ হয়ে এই অভ্যুত্থানের জন্য আকাঙ্ক্ষাকে ইনকার। নির্বাচন কবে হবে এই প্রশ্ন আপনাদের সবার মনেই আছে, আমাদের মনেও সারাক্ষণ আছে। আপনারা লক্ষ্য করেছেন। তবে আমরা মনে করি না যে একটা নির্বাচন কমিশন গঠন করে দিলেই নির্বাচন আয়োজনে আমাদের দায়িত্ব শেষ। আমরা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আমাদের নিয়মিত যোগাযোগ অব্যাহত রেখেছি, বিভিন্ন ইস্যুতে তাদের মতামত নিয়ে যাচ্ছি। সরকারের সিদ্ধান্ত গ্রহণে এসব মতামত অনেকাংশে প্রতিফলিত হচ্ছে। চলমান সংস্কার প্রক্রিয়া কবে নাগাদ হবে নির্বাচন? বিচার কাজ কবে নাগাদ শেষ হবে? বিচার কাজ নিশ্চিতভাবে একটি দীর্ঘ সময়ের ব্যাপার। এদিকে আবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন। সেখানে তিনি আশ্বস্ত করেছেন নির্বাচনের ট্রেন যাত্রা শুরু করেছে, এই ট্রেন থামবে না। প্রয়োজনীয় সংস্কার শেষে খুব দ্রুত নির্বাচন অনুষ্ঠান করা সম্ভব হবে। কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম প্রধান সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ তিনি বলছেন হত্যাকাণ্ডের বিচার না হলে নির্বাচন অনুষ্ঠান হবে না। তিনি আবার এটাও বলেছেন দেশ গড়তে সময় লাগবে, একটি সুষ্ঠু পরিবেশে নির্বাচন অনুষ্ঠান করা হবে এবং দেশকে সুষ্ঠুভাবে গড়ে তুলতে, পরিস্থিতি ঠিক করতে জনগণকে সাথে নিয়ে যা করার প্রয়োজন সেটা করা হবে, তিনি এমনটাও বলছেন। তাহলে প্রশ্ন উঠছে নির্বাচন আসলে কবে হবে? বর্তমানে বাংলাদেশে যে রাজনৈতিক দলগুলো রয়েছে তারা কি নির্বাচনের জন্য সরকারকে এত সময় দিবে? সেটা আমার মনে হয় না। কারণ আপনারা দেখবেন ইতিমধ্যে বিভিন্ন রাজনৈতিক প্ল্যাটফর্মে নানান ধরনের আলোচনা শুরু হয়েছে যে নির্বাচন কবে হবে সেই ব্যাপারটা নিয়ে সুস্পষ্ট বক্তব্য জানতে চায় বিভিন্ন রাজনৈতিক দল। আমরা যদি বিএনপির কথা বলি, জামাত ইসলামের কথা বলি, বাম রাজনৈতিক সংগঠনগুলোর কথা বলি, তারাও কিন্তু এই বক্তব্যগুলো বারংবার দিচ্ছেন। আমরা শুরুর দিকে জামাত ইসলামের পক্ষ থেকে নির্বাচন কেন্দ্রিক খুব বেশি বক্তব্য আমরা পাইনি। তারা এই সরকারকে সময় দিতে চান তেমনটা আমরা দেখেছি, কিন্তু সময় যত গড়াচ্ছে এরই মধ্যে সরকার 3 মাস পার করেছে। 100তম দিন পার করে সরকারের 100 দিনের বিভিন্ন কর্ম পরিকল্পনা, সাফল্য সবকিছু নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন। তো এই যে সময় পার হচ্ছে তত রাজনৈতিক দলগুলোর মধ্যে উদ্বেগ দেখা যাচ্ছে, উৎকণ্ঠা দেখা যাচ্ছে। নির্বাচন আদৌ হবে কিনা, এই সরকার কি আবার দীর্ঘ সময়ের জন্য ক্ষমতায় থাকে কিনা, এসব কিছু নিয়ে তাদের মধ্যেও নানান ধরনের সন্দেহ দেখা দিচ্ছে। তারাও প্রশ্নবিদ্ধ করছেন বারংবার কবে নাগাদ নির্বাচন অনুষ্ঠান হবে। এবং আমাদের জায়গা থেকে আমরা যে জিনিসটি মনে করি আপনার প্রশ্ন অনুযায়ী যে বর্তমান বাংলাদেশে আপনি বলছেন জাতীয় নাগরিক কমিটি কিংবা রাজনৈতিক প্ল্যাটফর্ম কিংবা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কথা, আমার জায়গা থেকে আমি মনে করি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তো ছাত্রদের যৌক্তিক একটি আন্দোলনের মধ্যে দিয়ে শুরু হয়েছিল। তখন আমরা পুরো বাংলাদেশের ছাত্রদের সাথে কানেক্ট হওয়ার চেষ্টা করছিলাম, অনেক ক্ষেত্রে হয়েছিলাম। কিন্তু আমাদের এই আন্দোলন শেষ হয়েছে ছাত্র জনতার আন্দোলন দিয়ে। সো জনতাকে কানেক্ট করা আমাদের খুব বেশি গুরুত্বপূর্ণ, কারণ যারা আমাদের এই অভ্যুত্থানে সক্রিয় অংশগ্রহণ করেছে তাদেরকে যদি আমরা ঐক্যবদ্ধ না করতে পারি তাহলে ফ্যাসিস্ট কিংবা ফ্যাসিস্টের দোসররা যে কোনো সময় আবার পাল্টা আঘাত করতে পারে। এই আঘাত মোকাবেলা করার জন্য, এই অভ্যুত্থানকে বাঁচিয়ে রাখার জন্য আমাদেরকে একটি প্ল্যাটফর্মে এসে ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন। এই জায়গা থেকে জাতীয় নাগরিক কমিটি নাগরিকদের গুছানোর যে কাজটি, সেই কাজটি পুরো বাংলাদেশ ব্যাপী করছে। আর এই তরুণ প্রজন্ম যারা যেখানে বিগত 16 বছর ধরে কাঙালের কথা বাসি হলে কিন্তু ফলে। যখন আমাদের এই অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ গঠন করা হলো তখন সবাই খুবই অবাক হয়েছিল যে কেন এই টিমের মধ্যে সবচেয়ে ব্লুটুথ বয় সার্জিসকে উপদেষ্টা পরিষদে রাখা হলো না। এর পরের দিনে আমি বলেছিলাম সার্জিসের কপাল খুলে গেছে, বিকজ একটা নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম আসবে। বিএনপি অনেকদিন যাবৎ যেই ভয় পাচ্ছিল সেই ভয় কিন্তু আজকে বাস্তবে পরিণত হয়েছে। সার্জিস আলম যেই বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যের সোজা ক্লিয়ার মেসেজ হচ্ছে নতুন আরেকটা রাজনৈতিক দল বাংলাদেশে আসছে। দর্শক,
একসময় ছাত্রলীগের দুর্দান্ত প্রতাপশালী, আমি তারে বলবো, তার ভাষণ, বঙ্গবন্ধুকে নিয়ে তার যে বক্তব্য, মানে এমন ক্ষুরধার বক্তব্য বাংলাদেশ ছাত্রলীগের মধ্যে কেন্দ্রীয় কমিটির কোনো নেতাও কখনো দিতে পারে নাই। যেভাবে সে বলতেছিল আমার বঙ্গবন্ধু কবর থেকে দেখছে, আমার বঙ্গবন্ধুকে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিভাবে রেসপেক্ট করেছে, তার ওই ভাষণ নামি দামি মন্ত্রী এমপিদের সামনে সবাই অবাক হয়ে শুনছিল। তখন থেকে বোঝা গেছিল যে এই ছেলেটার মধ্যে রাজনৈতিক ক্যাপাবিলিটি আছে। -2 ফর্মুলা নয়, আসতে যাচ্ছে +2 ফর্মুলা। গতকালকে সার্জিস আলম গভীর রাতে একটা সাংবাদিকদের সাথে তার বক্তব্য দিয়েছেন। সেখানে প্রশ্ন ছিল যে বলা হচ্ছে -2 আসলে কি। তো সার্জিস বলছেন যে আমরা যে প্ল্যাটফর্মটা তৈরি করেছি, এই প্ল্যাটফর্মটা এই মুহূর্তে ছাত্র প্লাস জনতাকে কানেক্ট করে নতুন একটা মাত্রায় আমরা নিতে যাচ্ছি। ওয়াই? কারণ যে কোনো সময় শেখ হাসিনা অথবা তাদের দোসররা আবারও এখানে ফিরে আসার চেষ্টা করতে পারে। তো তাদেরকে প্রতিহত করতে হলে, তাদেরকে আটকাতে হলে একটা সমর্থন লাগবে, একটা প্ল্যাটফর্ম লাগবে। তো সেই প্ল্যাটফর্মের লক্ষ্যেই জাতীয় নাগরিক কমিটি যেটা, সেইটা বাংলাদেশের বিভিন্ন জায়গায় কাজ করে যাচ্ছে। আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনটা যেটা ছিল, এটা ছাত্র প্লাস জনতা। সার্জিসের ক্লিয়ার মেসেজ, জামাত হোক আর বিএনপি হোক, গত 16 বছর সরকার পতনের জন্য কারোরই ক্যাপাবিলিটি ছিল না, যেটা ছাত্ররা করেছে। এবার ছাত্রদেরকে বিএনপি বলছে বিএনপি সাপোর্ট দিছে, জামাত বলছে ফুল সাপোর্ট দিছে, বাট তারা বলছে আমরা তরুণরা করেছি। সো নতুন বাংলাদেশে মানুষ একটা পরিবর্তন চায়, সেই পরিবর্তনে নতুন একটা রাজনৈতিক দলও কিন্তু মানুষ চাচ্ছে। যদি এই দেশের ছাত্র জনতা চায়, অবশ্যই এখানে -2 দলের পরিবর্তে +2 দল আসবে। তাহলে রাজনৈতিক দলগুলা যেই সিস্টেমে গত 53 বছর বাংলাদেশে রাজনীতি করেছে, সেখানে আমূল পরিবর্তন হবে। তাদের মধ্যে একটা ভয় থাকবে যে আমরা যখন রাষ্ট্র ক্ষমতায় থাকছি, এখন একটা সবারই কাছে এরকম থাকে আওয়ামী লীগের বিকল্প বিএনপি, বিএনপির বিকল্প আওয়ামী লীগ, এখানে আর কোনো বিকল্প নেই। বাট ছাত্ররা মনে করছে, সার্জিস আলোচনা মনে করছে এখানে একটা নতুন বিকল্প দরকার, আর সেই বিকল্প একের অধিকে আসা উচিত। তাহলে আমাদের যে বাকি রাজনৈতিক দলগুলো আছে তাদের মধ্যে টনক নড়বে যে না, এখন আর আগের মতন চাইলেই আমরা যা খুশি তাই করতে পারবো না। আর এটার মেইন কারণটা কিন্তু বিএনপি। আমি বারবার বলছি, তারেক রহমান তিনি যথেষ্ট পজিটিভ ইফোর্ট দিচ্ছেন, ঊর্ধ্বতন নেতাকর্মীরা দিচ্ছেন, কিন্তু সারা বাংলাদেশে প্রতিদিন বিএনপির যে লুটপাটের অ্যাক্টিভিটিস 5% কর্মীদের দ্বারা ঘটছে, গণমাধ্যমে আসছে, মানুষ কিন্তু এগুলাতে বিরক্ত হচ্ছে। বিভিন্ন জায়গায় হয়তো এতটা খবর হচ্ছে না, কিন্তু লোকালি এগুলোর ইফেক্ট পড়ছে। আর এই জিনিসটাকেই তারা কিন্তু বলছে বারবার যে এক লুটেরাদের হাত থেকে আরেক লুটেরাদের কাছে বাংলাদেশকে দিবে না। বাংলাদেশের মানুষ এখানে পরিবর্তন চায়, নতুনত্ব চায়। সার্জিসের গতকালকের বক্তব্য শোনার পরে যার মাথায় এখনো মনে হচ্ছে যে ছাত্ররা আর কিছু করবে না, সেটা হচ্ছে ভুল। ক্লিয়ার মেসেজ, যদি বাংলাদেশের জনগণ চায়, তাহলে জনতার যদি দাবি থাকে, তাহলে নতুন রাজনৈতিক দল আসবে। আর সেটার সপক্ষেও সার্জিস যথেষ্ট সমূহ এবং দেশের সকল মানুষের মতামত অপরিহার্য। সেই কমিশন হলো সংবিধান সংস্কার কমিশন। এই সুপারিশমালার যে অংশ সকলের কাছে গ্রহণযোগ্য হবে, তার ভিত্তিতে নির্বাচনী আইন সংশোধন করতে হবে। সমান্তরালভাবে ভোটার তালিকাও হালনাগাদ করার প্রক্রিয়া চলতে থাকবে। আমি নিশ্চিত নই সংস্কার প্রস্তাব সমূহ বাস্তবায়নের সুযোগ আমরা কতটুকু পাব। তবে আমি আপনাদের কথা দিচ্ছি, আপনারা সুযোগ দিলে প্রয়োজনীয় কিছু অত্যাবশ্যকীয় সংস্কার কাজ শেষ করেই আমরা আপনাদের কাঙ্ক্ষিত নির্বাচন আয়োজন করব। ততদিন পর্যন্ত আমি আপনাদের ধৈর্য ধারণ করার অনুরোধ করব। আমরা চাইব আমরা যেন এমন একটি নির্বাচন ব্যবস্থা সৃষ্টি করতে পারি যা যুগ যুগ ধরে অনুসরণ করা যাবে। বাৎসরিক রাজনৈতিক সংকট থেকে আমাদের দেশ রক্ষা পাবে। এই জন্য প্রয়োজনীয় সময়টুকু আমি আপনাদের কাছ থেকে চেয়ে নিচ্ছি। নির্বাচনী সংস্কারের সিদ্ধান্ত হয়ে গেলে খুব দ্রুত আপনারা নির্বাচনের রোডম্যাপও পেয়ে যাবেন। অন্তর্বর্তী সরকার সৃষ্টি হয়েছে রাজনীতিকে নীতির কাঠামোয় আনার জন্য এবং রাজনীতির জন্য নতুন পরিবেশ সৃষ্টির নিবিড় আকাঙ্ক্ষা থেকে। এই আকাঙ্ক্ষা পূরণ করা থেকে জাতিকে বঞ্চিত করবেন না। নির্বাচনের ট্রেন যাত্রা শুরু করেছে, এটা আর থামবে না। কিন্তু যেতে যেতে আমাদের অনেকগুলো কাজ সেরে ফেলতে হবে। এই ট্রেন শেষ স্টেশনে কখন পৌঁছবে সেটা নির্ভর করবে কত তাড়াতাড়ি আমরা তার জন্য রেল লাইনগুলো বসিয়ে দিতে পারি, আর তা হবে রাজনৈতিক দলসমূহের ঐক্যমত্যের মাধ্যমে। ইতিমধ্যে অন্যান্য সংস্কার কমিশনের সুপারিশমালা নিয়ে আলাপ চলতে থাকবে।
নির্বাচন ছাড়াও আরও গুরুত্বপূর্ণ সংস্কার করার ব্যাপারে ঐক্যমত গঠনের জন্য অতিরিক্ত সময় প্রয়োজন হতে পারে। দেশবাসীর কাছে, বিশেষ করে রাজনৈতিক দলগুলির কাছে আমরা ক্রমাগতভাবে প্রশ্ন তুলতে থাকব, কী কী সংস্কার নির্বাচনের আগে আপনারা করে নিতে চান। নির্বাচনের আয়োজন চলাকালীন কিছু সংস্কার হতে পারে, সংস্কারের জন্য নির্বাচনকে কয়েক মাস বিলম্বিতও করা যেতে পারে। আমরা 2 দিন পরে চলে যাব, কিন্তু আমাদের মাধ্যমে জাতির জন্য যে ঐতিহাসিক সুযোগ সৃষ্টি হলো, সেই সুযোগটা যেন কোনো রকমই হাতছাড়া করে না দিই, এটার ব্যাপারে দৃঢ় থাকার জন্য আমি দলমত, নারী পুরুষ, ধর্ম, তরুণ, বৃদ্ধ, ছাত্র, ব্যবসায়ী, শ্রমিক, কৃষক নির্বিশেষে সবার কাছে আহ্বান জানাই। গাইজ আপনারা তো দেখলেন এখানে নির্বাচন নিয়ে কি কথা হচ্ছে। অনেকে বলতেছে নির্বাচন অনেক পরে দেওয়া হবে, যতদিন না গত 24-এর আন্দোলনে যতটা হত্যা হয়েছে, যত কিছু হয়েছে, সব কিছুর বিচার যতদিন না হচ্ছে ততদিন নির্বাচন দেওয়া হবে না। তার মানে কি, শেখ হাসিনার বিচার যতদিন না হচ্ছে, শেখ হাসিনাকে দেশে এনে বিচার যতদিন না করা হচ্ছে, ঠিক ততদিনই নির্বাচন হবে না। তাদের কথা থেকে কিন্তু আমরা এইটা বুঝতে পারতেছি। দর্শক শ্রোতা, এইসব দেখে আপনাদের কি মনে হচ্ছে এবং আপনারা কি চান? অনেকে চান খুব শীঘ্রই নির্বাচন হোক, অনেকে আবার চান না নির্বাচন হোক। আপনারা কি চান? আপনাদের মন্তব্যটা কিন্তু অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখবেন এবং আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে যাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। ধন্যবাদ।